আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম দশম। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম দশম। আজকে আমরা পড়ব অষ্টম অধ্যায় মানব বসতি। অষ্টম অধ্যায় মানব বসতি। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হল বসতি স্থাপন। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হল বসতি স্থাপন। মানুষ প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে, যেমন মেরু দেশীয় জলবায়ু অঞ্চলে এক্সিমোরা, বরফের ঘরে, এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোচালা ও চৌচালা ধরনের ঘরে বাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ এবং শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলেছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে। পরিবেশ দূষণের একটা কারণ হলো অপরিকল্পিত নগরায়ন। বসতি স্থাপনের নিয়ামক। বসতি স্থাপনের নিয়ামক প্রথমে আছে ভূপ্রকৃতি। জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। বসতি স্থাপনের ক্ষেত্রে বা গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সমভূমিতে কৃষিকাজ সহজে করা যায়, কিন্তু পাহাড় অঞ্চলে ভূমি অসমতল হয় কৃষিকাজ করা সম্ভব হয় না। সমতল ভূমিতে সহজেই যে কোনো চাষবাস করা যায়, কিন্তু অসমতল ভূমিতে বা পাহাড় এলাকায় যেসব জায়গা সমান না বা অসমতল, এখানে কৃষিকাজ করা তেমন সম্ভব হয় না। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকট জনবসতি তৈরি হয়। যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকট জনবসতি তৈরি হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমভূমির তুলনায় কম। পার্বত্য অঞ্চল যেহেতু পাহাড়ি অঞ্চল, সেখানে সমভূমির তুলনায় বসতি স্থাপন আছে, কিন্তু ঘনত্ব কম, জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক কম। তারপরে আছে পানীয় জলের সহজলভ্যতা। পানীয় জল মানে খাবার পানি। জীবন ধারণের জন্য মানুষের প্রথম এবং প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানি। জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানি। এজন্যই নির্দিষ্ট জলপ্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে তোলে। যেখানে মানে পানি বা জল পাওয়া যাবে না, সে জায়গাতে সহজে জনবসতি গড়ে ওঠে না। মরুময় এবং উপমরুময় অঞ্চলে ঝর্ণা অথবা প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে। পানীয় জলের মানে যেখানে খাবার পানি, বিশুদ্ধ পানি প্রাপ্যতা আছে বা পাওয়া যায়, এসব স্থানের উপর বা পানীয় জলের সহজলভ্যতার উপর ভিত্তি করে যে বসতি বা যে সমস্ত বসতি গড়ে ওঠে, সে বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে। তারপরে আছে মাটি। মাটির উর্বর শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়। উর্বর মাটিতে পুঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে, কিন্তু মাটি অনুর্বর হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। পুঞ্জীভূত বলতে খুব কাছাকাছি বা একত্র এরকম একটা কিছু, আর বিক্ষিপ্ত জনবসতি বলতে ছড়িয়ে ছিটিয়ে একটু দূরে দূরে।
মাটির প্রভাবে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতির সৃষ্টি হয়েছে, কারণ সেখানে মাটি অনুর্বর। এই কারণে প্রশ্ন আসতে পারে এখানে, মাটির প্রভাবে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে বা সৃষ্টি হয়েছে। অতএব এখানে কোন ধরনের মাটি বিদ্যমান, তাহলে আসবে অনুর্বর। তারপরে আছে প্রতিরক্ষা। প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্য মানুষ পুঞ্জীভূত বা একত্রে বসতি স্থাপন করে বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্য জন্তুর হাত থেকে। রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য মানুষ আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না। প্রাচীনকালে নিজের আত্মরক্ষার জন্য আধুনিক অস্ত্র ছিল না। এরপরে আসি পশুচারণ এলাকায় সাধারণত ছড়ানো বসতি দেখা যায়। পশুচারণের জন্য বড় বড় এলাকার দরকার হয়, ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্ত বসতি স্থাপন করে। পশুচারণ এলাকায় বা পশুচারণের জন্য বড় বড় ফাঁকা জায়গার প্রয়োজন হয়, এই কারণে তারা কি করে, বিক্ষিপ্ত জনবসতি বা বিক্ষিপ্তভাবে বসবাস করে। তারপরে আছে যোগাযোগ। প্রাচীনকাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠেছে। যেমন নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলোতে পুঞ্জীভূত বসতি গড়ে উঠেছে। মিশরে গ্রিস নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে। এই গেল আমাদের বসতি স্থাপনের নিয়ামক। তাহলে বসতি স্থাপনের নিয়ামক 6টা কি কি? ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ এবং যোগাযোগ। এবারে আসি বসতির ধরন। বসতির ধরন দুইটা, প্রধানত গ্রামীণ এবং নগর বসতি। গ্রামীণ বসতি সম্পর্কে আগে জানি যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত কৃষির উপর নির্ভরশীল। সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। গ্রামীণ বসতি বলতে কি বোঝায়? যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ অধিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে বোঝায় কৃষি। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষির উপর নির্ভরশীল সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ এর যে কোনোটিতে হতে পারে। গ্রামীণ বসতি বিক্ষিপ্ত হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে, আবার গোষ্ঠীবদ্ধ হতে পারে, যে কোনো একটা হতে পারে। এর কারণ হলো গ্রামে প্রচুর জমি থাকে। স্বভাবতই গ্রামবাসীরা খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারেন। ঘরবাড়ির কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদির বিচারে গ্রামীণ বসতি সহজেই চিনে নেওয়া যায়। শহরের ইট সিমেন্টের নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটির, কাঠের, পাথরের বাড়িকে সহজে আলাদা করা যায়। শহরের বাড়ি কি সবসময় পাকা বাড়ি থাকে, দালান থাকে, বিল্ডিং থাকে, কিন্তু গ্রামের বাড়িগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাটির বাড়ি হয়, কাঠের বা পাথরের বা বাঁশ, চাটাই বিভিন্নভাবে দেয়, যার থেকে সহজেই শহরের এবং গ্রামের বাড়ি আলাদা করা সম্ভব। শহরের ইট সিমেন্টের নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটির, কাঠের, পাথরের বাড়িকে সহজে আলাদা করা যায়। কৃষিপ্রধান গ্রামে গোলাবাড়ি। কৃষিপ্রধান গ্রামে কি থাকে? গ্রামীণ বসতিতে গোলাবাড়ি থাকে, গোয়ালবাড়ি থাকে, ঘরের ভিতরে উঠান, এসবই এক অতি পরিচিত দৃশ্য। গ্রামে উঠানের চারপাশে ঘিরে শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর তৈরি করা হয়। গ্রামে উঠানের চারপাশ দিয়ে গোয়ালঘর থাকে, শোবার ঘর থাকে, রান্নাঘর ইত্যাদি থাকে। উঠানে গৃহস্থরা ধান সেদ্ধ করা, শুকানো এবং ধান বানা ছাড়াও নানান কাজ করে থাকে। গ্রামের শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর যেমন আলাদাভাবে গড়ে ওঠে, যা শহরে হয় না। গ্রাম অঞ্চলে প্রয়োজন বোধে তারা রান্নাঘর, গোয়ালঘর, শোবার ঘর তৈরি করে উঠানের চারপাশে, কিন্তু শহরে এই সিস্টেমটা নাই। শহরে
উঠান খুবই কম এবং বিল্ডিং বেশি। বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য এবং প্রাকৃতিক বায়ু প্রবাহের সহজ প্রবেশই আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। তাহলে মূল কথা কি হলো, যে বসত বাড়িতে অবস্থান আরামদায়ক, গ্রামীণ বসত বাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য প্রাকৃতিক বায়ু প্রবাহের সহজ প্রবেশই আলাদাভাবে বসতি গড়ে ওঠার কারণ। গ্রামীণ বসতিতে পথঘাটের সামান্য প্রাধান্য থাকে, কারণ গ্রাম প্রধানত খাদ্য উৎপাদন অঞ্চল। কৃষিকাজের বিভিন্ন অবস্থা এবং বীজতলা তৈরি, চারা রোপণ, ফসল কাটা, গোলাজাত করা ইত্যাদি ব্যাপারে পরস্পরের সহযোগিতা প্রয়োজন হয় বলে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তরিকতা দেখা যায়। মানে বিভিন্ন কৃষিকাজের ক্ষেত্রে বা বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে একে অন্যকে প্রয়োজন পড়ে। আর এটা আমরা আগের থেকেই জানি যে মানুষ সামাজিক জীব, একা বাস করতে পারে না। তার বিভিন্ন প্রয়োজনে তার প্রতিবেশী বা কারো সাহায্য প্রয়োজন পড়ে যায়। গ্রামীণ বসতিতেও ঠিক তাই। গ্রামীণভাবে জীবনযাপন করতে গেলে কৃষিকাজ সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে অন্যদের প্রয়োজন পড়ে সহযোগিতার। গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন অর্থাৎ কৃষির উপর নির্ভরশীল। গ্রামীণ বসতি মূলত কৃষিকাজের উপরে নির্ভরশীল, কিন্তু গ্রামীণ বসতি আছে যেগুলো কৃষি ছাড়াও অন্যান্য প্রাথমিক উৎপাদনের উপর নির্ভরশীল। জীবিকার প্রধান উৎস আকারে জেলে গ্রাম, মৃৎশিল্পের উপর সম্পৃক্ত কুমারপাড়া, লোহাজাত দ্রব্য তৈরিতে সম্পৃক্ত কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকার নাম এ ধরনের অনেক গ্রাম রয়েছে। এই গ্রামীণ বসতির মধ্যে শুধু যে তারা কৃষিকাজের উপরই নির্ভরশীল তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা মাছ ধরে, এরকম একটা পরিবার বা একটা গোষ্ঠী একসঙ্গে থাকে, সেই জায়গাটাকে বলা হয় জেলে গ্রাম। মানে ওই জেলেদের গ্রাম আর কি, জেলে গ্রাম। মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত, মৃৎশিল্পের কাজ করে বা মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত এরকম গ্রাম হলো কুমারপাড়া। তারপরে লোহাজাত দ্রব্য তৈরি করে, এই কারণে এদিকে বলা হয় ওই কামারপাড়া ইত্যাদি। এবারে আসি নগর বসতি। যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিকার্য, যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদির শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয় বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কার্য পেশায় নিয়োজিত থাকে, তাকে নগর বসতি বলে। যে বসতি কৃষিকাজের উপর নির্ভরশীল নয়, অকৃষি কাজ করে এবং ভূমি ব্যবহার করে কিন্তু প্রত্যক্ষভাবে ব্যতীত, মানে তারা কৃষকের কাছ থেকে ফসল কিনে, যাতায়াত বাবদ বা অন্যান্য কৃষি পণ্য সরবরাহ, শিক্ষা বিষয়ে কোনো কাজ, ক্রয় বিক্রয়, প্রশাসনিক, শিল্পজাতকরণ এসব পেশায় নিয়োজিত এরা হলো নগর বসতি। বাহ্যিক দিক থেকে বিচার করলে দেখা যায় শহরের অধিকাংশ রাস্তাঘাট কোনো না কোনো ক্ষেত্রে বিশাল আকাশচুম্বী অট্টালিকা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোম, আমোদ প্রমোদের জন্য বহু প্রকার সংস্থা, পার্ক ইত্যাদি থাকে। বড় বড় শহরের বিভিন্ন অংশে নানা ধরনের কর্মকাণ্ড চলে। এটা গেল নগর বসতির ধরন। আগামীকাল এই যে অষ্টম অধ্যায় আছে, আজকে আমরা যতটুকু পড়লাম, অষ্টম অধ্যায়ে যতটুকু আমরা পড়লাম, বসতি স্থাপনের নিয়ামক এবং বসতির ধরন, গ্রামীণ বসতি এবং নগর বসতি। আর এখানে বসতি স্থাপনের নিয়ামক 6টা পয়েন্ট: ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ এবং যোগাযোগ। এগুলো বাসায় ভালো করে অনুশীলন করবে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়।